যে পুলিশটা মারা গেছে তার ফ্যামিলি নাই, তার বউ বাচ্চা নাই, ওই বউ বিধবা হয় নাই, বাচ্চা এতিম হয় নাই। মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। সেক্ষেত্রে কোন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছেন, কারা আখের গুছিয়েছেন, তাদের নাম প্রকাশ করবে এনসিপি। এটা কিছুদিন আগে একটা রাজনীতিতে হট টপিকে পরিণত হয়েছিল। গতকালকে জামায়াত বলছে কোন উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কাছে নাকি কণ্ঠ রেকর্ড আছে। জানতে চাই মানে ফোন কল জামায়াত পেল কিভাবে, অথবা এটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা একটা রাজনৈতিক দলের, বিষয়টিকে কতটুকু গুরুতর বলে আপনি মনে করেন? শুনেন, বিষয়টা গুরুতর, বিষয়টা যতটা না গুরুতর বিষয় হিসাবে, তার চেয়ে বেশি গুরুতর মানসিকতা হিসাবে। এটা এক ধরনের ব্ল্যাকমেইলিং। এনসিপি জীবনেও নামগুলি প্রকাশ করবে না, জীবনেও না, ঠিক আছে? এটা হলো কি একদম রিয়েলিটি, করবে না, জামাতও করবে না। কারণ তারা এই কাজটা করছেই আসলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার জন্য। মানুষ ব্ল্যাকমেইল একই কারণে করে, প্রেশার ক্রিয়েট করে, কিছু একটা চায়, সুযোগ সুবিধা চায়, অথবা টাকা পয়সা চায়। হিসাব সহজ। আপনি মনে আছে কিছুদিন আগে ABM সাত্তার নামে এক ভদ্রলোক, সাবেক এক সচিব, তিনি একটা প্রশাসন ক্যাডারের একটা সমাবেশনে বলছিলেন তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে 8 জন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। তিনি বলছিলেন, কিন্তু সেই 8 জনের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করছেন? করেন নাই কেন? দুটো সম্ভাবনা আমি দেখি। একটা হলো ধমক খাইছেন, আর একটা হলো মাল খাইছেন। কোনটা খাইছেন উনি বলতে পারবেন। এই দুটো একটা। আর উনি সচিব, সাবেক সচিব, অফিসার্স ক্লাব সভাপতি কিছু একটা হবেন। আবার খালেদা জিয়ারও PS ছিলেন, তাই পাওয়ারফুল লোক। ধমকে তো টলার কথা না, তাহলে মাল খাইছেন? ভাই পরিষ্কার কথা আমার কাছে, আপনি যখন কথাটা বলেন, বলার মাধ্যমে কি হয়, যখন আপনি পাবলিক করেন, তখন সমস্ত জনগণের কাছে আপনি এই সন্দেহটা ছড়াই দিচ্ছেন। নাহিদ ইসলাম যখন বলে যে কোনো উপদেষ্টা, তখন আমি কিন্তু জানি না কোন উপদেষ্টা, উনি জানেন, আমি জানি না। তখন আমি করে কি সবার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকাই। তো সবাই তো আর খারাপ না, কেউ খারাপ। তো নাহিদ ইসলামের কারণে সবার দিকে কিন্তু সন্দেহটা ছড়াই দিলেন, দিয়ে পরে হয়তো বার্গেনিং করছেন, আমি জানি না কি বার্গেনিং, উনি আমার মতো বলেন নাই, এখনো প্রকাশ করেনি। তার মানে কি? তাহলে হইতে পারে যে উনি মিথ্যা বলছেন, অথবা বার্গেনিং চলিতেছে, ইহা চাই উহা চাই, এটা দেন ওটা দেন, দলের জন্য দেন, আমার জন্য দেন, আমার আত্মীয়ের জন্য দেন, হইতে পারে। কিন্তু আমি এখন ভাই সবাই সন্দেহ করি। উনি সন্দেহটা অন্যদের উপর ছড়াই দিচ্ছেন, আমি উনাকে সহ সন্দেহ করি। কি করবেন? হ্যাঁ, উনি উপদেষ্টা ছিলেন, আমি উনাকে সহ সন্দেহ করি। কাজে এইগুলি ঠিক না। উপদেষ্টা তো উনি ছিলেন, তো উনি ওনার কলিগের সম্পর্কে জানেন যে কারা সেফ এক্সিট চাচ্ছেন বা আপনার আখের গুছিয়েছেন, কিন্তু জামায়াতের কাছে কণ্ঠ রেকর্ড, ফোন কল রেকর্ড আসে কিভাবে? আসতেই পারে। আপনি মাহফুজ আলমের একটা কথা শুনেন নাই? মাহফুজ আলম কি বলছিল যে দায়িত্ব নেওয়ার পরে, সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপি এবং জামাত ইসলাম বিভিন্ন পোস্ট দখল করার জন্য তারা মানে মোটামুটি হুমড়ি খেয়ে পড়ছে, এবং পোস্ট দখল হয়ে গেছে। দখল হয়ে যাওয়ার পরে এখন আর তারা খুব একটা যায় টায় না, বলছে তো মাহফুজ আলম। আচ্ছা, তাহলে যারা এই ফোন কলগুলো নিয়ন্ত্রণ করতে পারে, হয়তো এখানে জামাতের 2 জন লোক আছে, অথবা সবই আছে তারা তাদের সাপ্লাই দিয়েছে, হইতে পারে। উনি তো বলছেন, এখন ফোন কল কি ওনার কাছে করছে? তো বলুক। শুনেন, এই সমস্ত কথাবার্তা যারা বলেন, তারা আসলে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন, এবং এটা অনুচিত কাজ, এটা অনৈতিক কাজ। আমি মনে করতাম যে এটা ফোন করতে থাকলে ফোন কল বাজাই দেন না রে ভাই, বুঝাই দেন কি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র ভয়েস রেকর্ড থাকতে পারে, ভয়েস রেকর্ড। যারা উপদেষ্টা তারা কি সমাজে বিচ্ছিন্ন কোনো প্রাণী? তার সঙ্গে কারো কথাবার্তা হবে না? তাদেরকে বলছে যে সংশোধন না হলে ফোন কল রেকর্ড বা কণ্ঠ রেকর্ড প্রকাশ করবেন। উপদেষ্টার ফোন করলাম, আমি তো মনে করি আমি যদি এখন ফোন করি, অন্তত মানে 4-5 জন উপদেষ্টা তাতে আমার ফোন পাইলে ধরবে, এটা আমি মনে করি, আমার বিশ্বাস থেকে বলি। কারণ এদের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল, আগে থেকে একসঙ্গে টক সমস্যা করতাম, অনেকের সঙ্গে করতাম। তো ফোন করলে ওনারা ফোন ধরবেন। ধরে আমি কি একবার জিজ্ঞাসা করবো না কি ভাই আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন আপনারা? এটা আমি জিজ্ঞাসা করতে পারি, সিরিয়াসলি জিজ্ঞাসা করতে পারি, ফান করেও জিজ্ঞাসা করতে পারি। উনি একটা জবাব দিলেন, আর আপনি কইলেন এই তো মাসুদ কামালের সঙ্গে উপদেষ্টার ফোন কল আমার কাছে রেকর্ড আছে। তো কি হয়েছে? রেকর্ডটা দেখাই দেন না ভাই, শোনাই দেন কি কইছি। তো এইগুলো জানেন মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল, এইগুলো কোনো ভালো এই কাজ না। আর আরেকজনের কথা আপনি আরেকটা শুনবেন কেন? এটা তো আরেকটা সমস্যা। এটা তো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। আপনি আমার সঙ্গে কার কি আলাপ হয়েছে, এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আপনি শুনবেন কেন? বিগত সরকারের সময় কিন্তু এটি সরকার কি ভালো ছিল নাকি? এটি একটি ওদেরকে ধরে লোকে
জি, ধন্যবাদ আপনাকে। মুনিয়াপা, একটু আসতে চাই আপনার কাছে, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, বা মানে এই বিষয়টিকে আপনি কতটুকু গুরুতর মনে করেন? আপনারা দেখেন, তো আমার রাজনৈতিক কাছে দলের এটা খুব নেত্রী। ঘৃণ্যকর মনে হয় যে কথাটা বললেন মাসুদ ভাই, সেটা হলো যে একজন ওই লেভেলের একজন মানুষ, এই যে ফোন আড়ি পাতা, এটা তার সঙ্গে যায় না। এটা এনসিপি করতো, মাইন্ড করতাম না, যে ওরা অনেক কিছু শিখে নাই, বুঝে নাই। কিন্তু উনি এই কথাটা গেলেও উনি বলতে পারেন না, আর যদি বলেনি তাহলে ওনাকে প্রকাশ করতে হবে। উনি এটার জন্য উনি মামলা খাওয়া উচিত। এটার জন্য এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। মানে এটার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো অপশন? এটার জন্য তাকে পে করতে হবে, হওয়া উচিত। যদি বাংলাদেশে গণতন্ত্র থাকতো, বাংলাদেশ যদি আইন কানুনের উপর শ্রদ্ধা থাকতো, আইনের অনুশাসন থাকতো, এখন উনি 14 শিখে থাকতেন স্ট্রেট। যেটা আপনার দেখেন, মাহমুদুর রহমান আমার দেশের স্কাইপের জিনিসটা ফাঁস হলো, ওনার কিন্তু এটা দায় না। উনি পত্রিকার সম্পাদক, উনি ওই ফাঁসটাকে উনি ছাপলেন। এই ছাপার জন্য কিন্তু উনি 4 বছর জেল খাটছে। এটা কিন্তু তার আগে কিন্তু এটা আউট হয়ে গেছে, আউটটাও উনি ছাপাইছেন ওনার পত্রিকায়, এটার জন্য জেল হলো। তাহলে উনি যে এই কথাটা বললেন, এবং কাদের নিয়ে বলছেন? সাধারণ কোনো মানুষ নিয়ে কথা বলেন নাই। উনি বলছেন যাদের নিয়ে বললেন তারা রাষ্ট্রের মধ্যে আছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে আছে, এবং সময়টা ভীষণভাবে ক্রুশিয়াল। যে সময়টাই হোক না কেন, আপনি ধরেন উন্নত দেশের কথা ধরেন, আপনি হিলারি ক্লিন্টন ইলেকশনে দাঁড়াইছিল, তার একটা ইমেল ফাঁস হওয়ার জন্য কি হইল, সে ফেল করলো। তাকে রাতারাতি মানুষ কিন্তু এমনিও কি হতো জানি না, কিন্তু মুখ ফিরিয়ে নিল ওই মেইলটার জন্য। তা এই জিনিসগুলো কি আপনি মনে করেন প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করেন তাহের সাহেব? প্রাতিষ্ঠানিক বলছি এই কারণে ছাত্র শিবির করেছেন, তারপর আস্তে আস্তে এই পর্যায়ে ওই পদটায়, সেকেন্ড পদটায় অধিষ্ঠিত হয়েছেন। উনি হঠাৎ করে এসে হয় নাই। তাহলে উনি না বুঝে বললে তো এটা কেউ মেনে নিবে না। নাহিদ যেটা বলতে পারে সেটা কিন্তু তাহের সাহেব বলতে পারে না, সিনিয়র রাজনীতিবিদ হিসেবে সেটা বলতে পারে না। আমি এটাতে খুব মনে করি যে এটার বিচার হওয়া দরকার, এবং উপরের যদি 2-1 জনের বিচার হয় তাহলে নিচের গুলা এমনি টাইট হয়ে যাবে। নিচের বিচার করে উপরের গুলারে টাইট করা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন এখানে আপনার কাছে একটু যে শেষ করবেন প্লিজ, শেষ করবেন কিছু একটা। না, এখানে যে বলেন না যে ঝি মেরে বউ শিক্ষা করা, এই দেশে বউ মেরে ঝি শিক্ষা করতে হওয়া উচিত, এটাই বলতে চেয়েছিলাম। জি, একটু জুলাই সনদ নিয়ে একটু জানতে চাই মনিয়াপা আপনার কাছে, যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করে জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি বিবেচনা করবে এনসিপি। এদিকে কয়েকটি কারণ দেখিয়ে সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। এই দলগুলো এমন সিদ্ধান্তে আগামী নির্বাচনে কোনো শঙ্কা আছে কিনা, বিলম্বিত অথবা নির্বাচনে বাধাগ্রস্ত হবে কিনা, বা তাদের এই যে এরকম সরে যাওয়া? দেখেন, এই সিগনেচারে তো বাধাগ্রস্ত হওয়ার কথা না। এই সিগনেচারটা জরুরি কিছু ছিল না। জরুরি মনে করা হচ্ছে যে সংস্কারগুলো নিয়ে আসছে। আমি নর্মাল যে কথাটা বলছি, আমার কাছে মনে হয় এগুলো তো একটা সংস্কারটা কি হতো, সরকার যারা আসতো, ইলেকটেড সরকার, তারা সংসদে গিয়ে আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটাকে পাশ করতো অথবা বাতিল করতো, এটাই। সেটাকে এখন আপনার গণভোটে শেষ পর্যন্ত বিএনপির মতামত নেওয়া হয়েছে, কিন্তু বিএনপি সহ অনেকেরই নোট অফ ডিসেন্ট আছে। এটার কোনো সুরাহা হয় নাই। নোট অফ ডিসেন্টগুলো কিন্তু নোট অফ ডিসেন্টই থাকবে। তাহলে আপনি গণভোটটা কিসের উপরে দিবেন? আপনার আড়াইটা প্রশ্ন 1.5টার উত্তর দিচ্ছেন, আর একটার উত্তরই দেন নাই। তাহলে ওটার উত্তর কিন্তু আমার দরকার। আপনি কোথায় কি বলবেন? তাহলে ওটা কিন্তু ওই যে গ্রামে বলে দরকাসরা, না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে, দুটার মাঝখানে। তো ওটারে গিয়ে কিন্তু আবার ফিনিশিং টানতে হবে ওই সংসদে গিয়েই। তাহলে আপনি যেটুকু হয়েছে সুরাহা, ওইটুকুর মধ্যে আপনি হা ভোট অথবা না ভোট দিতে পারেন। এটা না হলেও তো আপনার ইলেকশন হতো। এটার জন্য তো ইলেকশন বসেছিল না যে এটা হতেই হবে। এখন যদি এইটা নিয়ে কেউ জুলাই সনদ নিয়ে যদি ধরে বসে থাকে যে জুলাই সনদের সিগনেচার না হলে আমি ইলেকশনে যাব না, এখন যারা এই কথাটা বলছিল তারাই কিন্তু এখন বেঁকে বসছে সিগনেচার দিবে না। তাহলে ঘটনা কি হলো? এখন তারা তো এটা বলে নাই যে সিগনেচার দিব না এবং নির্বাচনও হবে না, এটা বলে নাই, পরের লাইন বলে নাই, বলছে তারা সিগনেচার দিবে না 17 তারিখে। এখন 17 তারিখ আসতে হবে, দেখতে হবে কারা কারা সিগনেচার দিল, কারা কারা দিল না। বামরা আগে থেকেই ক্লিয়ার করেছে তারা দিবে না। আচ্ছা, এখানে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাপার থাকে, বামরা কোনো এখানে হয়তো বা ওরকম ফ্যাক্টর হতো না যদি এই জায়গাগুলো আর সরকার কারে গুরুত্ব দেয়। সরকার 3টা দলেরই তো গুরুত্ব দেয়, আপনার বিএনপি, জামাত, এনসিপি। তো এই 3টা দলের 2টা দল যদি বলে
এখন সরকার বুঝবে সরকার কি করবে, সরকার ওই হিসাব অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা দেখবে না এই তিনটা দলকে দেখবে, জি এটা সরকারের উপর ডিপেন্ড করবে। আর ওইদিকে আপনার ইলেকশনটা এরা সনদের সিগনেচার না করলে ইলেকশন করবে না এটা বলবে, এটা কিন্তু এখনো বলে নাই। এটা বলবে কি বলবে না এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি এটা বলে তাহলে বিএনপির অবস্থানটা কি হবে? বিএনপির অবস্থান কি হবে? বিএনপি শোনেন, বিএনপি সব মিলে চেয়েছিল যে সবাই মিলে নির্বাচন করুক, যেটা আওয়ামী লীগ করেছে ওটা বিএনপি চায় নাই। বিএনপির একটা আশা ছিল যে সাধারণ নির্বাচন হলে জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, জনগণ ভোট দিতে গেলে বিএনপিকে ভোট দিবে। বিএনপি এই দেখেন সততার এই যুগে এই পৃথিবীতে কতটা দাম আছে, বিএনপি কিন্তু তার সততা নিয়ে এটা মনে করেছিল। কিন্তু এই সততাটাকে অনেকেই মাইনাস পুঁজি করে যে না বিএনপিকে এই জায়গাটায় আসতে দিবে না। তাতে কি হয়েছে? উদ্বুদ্ধ করছে চাঁদাবাজিতে, চাঁদাবাজ হিসেবে বিএনপিকে পরিচিত করছে, যেখানে যেখানে পচানোর চেষ্টা করছে চরমভাবে। এবং এরপরে কি করছে? এরপরে বিএনপিকে বাধ্য করছে অনেকখানে। আপনি দেখেন এই যে এই গণভোটটা, এটাতে তো বিএনপি প্রথমে রাজি ছিল না, এটা নিয়মও নাই। এটা নিয়ম হলো সংসদে যায় আপনার সংস্কারগুলা উঠবে, কিন্তু সেটাকে আপনি গণভোটে নিয়ে আসলেন। আচ্ছা বিএনপি তারপরেও সিগনেচার করলো, বললো যে ইলেকশনের দিনে 1 টাকা 1 খরচে খালি ব্যালট পেপারটা বাড়লো, 1 খরচে হয়ে যাক। কিন্তু সেখানে আপনি বাগলা দিয়ে বললেন নভেম্বরের মধ্যে গণভোট হইতে হবে। তো নভেম্বরের মধ্যে একটা সরকারের, একটা দেশের এই রকম ঋণগ্রস্ত একটা দেশের, যে দেশে মানুষ ক্ষুধার জ্বালায় আপনার আত্মহত্যা করে, সেই দেশে আপনি 1 মাসের ব্যবধানে আপনি 2টা নির্বাচন হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি নির্বাচন করবেন। আপনি একই মানুষ আসবে, একইভাবে ভোট হবে, আপনি ভোটগঞ্জে যান বা না যান। আওয়ামী লীগ যায় নাই, তাতে কি ভোটের খরচ কম হয়েছে? যেভাবে হওয়ার ওইভাবেই হয়েছে। আইন উপদেষ্টার একটি মন্তব্য আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আইন উপদেষ্টা তো বলেছেন যে আমাদের অনেক টাকা আছে, সঠিকভাবে যদি খরচ করতে পারি তাহলে। আইন উপদেষ্টা তো এই কথা বলছেন, ইস আমি যদি জীবনে ক্ষমতা পাইতাম, আরে সারা দিন রাত খালি কামি করতাম। আইন উপদেষ্টা এই পর্যন্ত বলেন তো 16 বছর হয়ে গেছে এই সরকারের, কি কাজটা মানে দেখার হিসেবে দর্শক কি কাজটা তার দেখেছে? এই যে লক্ষ লক্ষ মামলার, ওটা বাদই দিলাম, সবচেয়ে যেটা দরকার 35 লক্ষ না কত লক্ষ ফাইল আছে যে মামলাগুলো শুরু হয় ঝুলে আছে, সেটার কতটুকু উপকার হয়েছে এটাই আপনি বলেন। আইন উপদেষ্টা তো কত কথাই বলে, তো এই কত কথা বলা দিয়ে তো হবে না, অতি কথন এইখানে বাদ দিতে হবে। উনি ফুরফুর করে খালি কথা বলতে পারেন, উনি আছেন আরেকজন আছেন নারী উপদেষ্টা, এরা খালি কথাই বলতে পারেন, কথার সঙ্গে কাজের তাদের কোনো মিল নেই। নির্বাচনের আগে যদি গণভোট মানে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে তো ইসি সক্ষমতা কেমন, এটাও তো আমাদের মানে আপনার কথা মনে হলো যে ওই যে বলছেন না রবীন্দ্রনাথ কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে সে মরিয়াছে। তো আপনার একটা ভোট দিয়ে তাকে প্রমাণ করতে হবে কেন? আপনি একটা লোককে পরীক্ষা করবেন। জামাত কিন্তু এটা বলছে যে জামাত তো খোঁড়া যুক্তি দিবেই। জামাত কি বলছে উনি নিজেও জানে না, উনি বলছে সমস্ত বাংলাদেশ জানে যে পিআর পদ্ধতি কি। আদৌ কি সত্যি? আদৌ কি জনগণ জানে পিআর পদ্ধতি কি? আপনি মনে করেন যে ওই দিন নির্বাচন 1 মাস আগে দিল, আমি আপনাকে বলি আপনি তো আমার বিশ্বাস করেন না, আমি তো নির্বাচন চাইনি। আপনি কি করে বুঝলেন আমি হ্যাঁ ভোট দিব? আমি তো না ভোটও দিতে পারি। আর আমি যখন না ভোট দিব আমার সাঙ্গপাঙ্গরা তো হ্যাঁ ভোট দিবে না, তারাও না ভোট দিবে। ধরে নিলাম আমি একটা বড় মানুষ, আমি না ভোট দিলাম, আমার সাঙ্গপাঙ্গরা না ভোট দিল। আপনি যে আওয়ামী লীগ রেখে দাইছেন, আওয়ামী লীগ তো পুরা যায় নাই, পুরাটাই আছে, খালি কয়টা পলাইছে। আপনার আওয়ামী লীগের এর মধ্যে যে মানে আন্ডারগ্রাউন্ডের আওয়ামী লীগ এরা তো এসে ভোট দিয়ে যাবে। আপনি ভোট দিয়ে গেলে তারা কি আপনার তাগরে আপনি এইটা দিয়ে ঝুলাবেন? আপনি তারা তো আর যাই হোক এখানে তো তারা হ্যাঁ ভোট দিবে না, তাহলে এখানে না ভোট দিবে। আপনার ভোট যদি ভোটের উপস্থিতি যদি 50%-এর উপরে না হয়, আপনি যদি না ভোট আগায় যায়, আপনি কি হিসাব করছেন দেশের কি হবে? জি এইখানে ইসি বা সিসির কি দোষ থাকবে আপনি আমাকে বলেন। ধন্যবাদ। আমি আপনার কাছে নির্বাচনে আরো একবার ফিরবো। মাসুদ কামাল ভাই, একটু জানতে চাই যে এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কি না, কারণ ইতিমধ্যে উপদেষ্টাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, তারা একটি দলকে সহযোগিতা করছেন, এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কি না, কি মনে করেন আপনি? দেখেন নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না এটা তো নির্বাচন যখন হবে তখন বোঝা যাবে। তবে তার আগে একটা কথা বলি, নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে আমাদের দেশের সবগুলো পলিটিক্যাল পার্টি আমরা দেখেছি গত 14 বছর আওয়ামী লীগ ছাড়া সবাই বলেছে যে নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হলো একটা তত্ত্বাবধায়ক সরকার, ঠিক না? এবং তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি? তত্ত্বাবধায়ক সরকার আমরা কীভাবে চিনব? তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সেরকম একটা সরকার যে সরকারটা নির্বাচনের সময় দেশ পরিচালনা করবে, কিন্তু তারা কোনো প্রার্থী দেবে না, তাদের কোনো দল থাকবে না, এবং তারা পরবর্তী সরকারের কোনো দায়িত্বও যাবে না। এই হলো মোটামুটি বেসিক একটা ফরম্যাট। তো এই সরকারে কি সেই বৈশিষ্ট্যগুলো আছে? আমি তো ভাই দেখি না। এই সরকার প্রধান আগেই বলছে
দেশে বিদেশে বলে বেড়াইছে যে এই এনসিপিকে দল বানাইতে সেই পরামর্শ দিয়েছে, মানে এটা তার দল বেসিক্যালি। এই আমরা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে আপনার 3 জন উপদেষ্টাকে সরান, একদম সরাসরি বলা হয়েছে। তার মানে কি বিএনপি এই সরকারের উপর তখন ওই সময়টা আনহ্যাপি ছিল। আবার 15 জুনে সেই মিটিংটা হলো লন্ডনে, তারপর বিএনপি আবার মানে এই সরকারকে ভালোবাসা শুরু করলো। ভালোবাসা যে কোনো সময় শুরু হতে পারে, কোনো সমস্যা নেই, ভালোবাসা শুরু করলো। তখন আবার এই এনসিপি যে এটা তার মানে আপনার ছিল আর কি, মানে আপনি কি বলে তার মানে কি কিংস পার্টি হিসেবে যাদেরকে আমরা চিনতাম, জামাতে ইসলাম যারা নাকি নিঃশর্ত সমর্থন দিয়ে ছিল, তারা এখন উল্টে গেছে। তারা বলছেন না আপনি ওনাকে ভালোবাসতেন কেন, অথবা উনি আপনাকে ভালোবাসে কেন, অথবা আমি ভালোবাসবো না। তারা এখন উল্টাপাল্টা আরম্ভ করছে। এখন বলে যে নাহিদ ইসলাম বলে কেউ কেউ লিয়াজও করতেছে 2 নম্বরের ক্ষেত্রে। আবার সামান্ত আছে একটা সামান্ত শারমিন, সে বলতেছে সব উপদেষ্টা আখের গুছাই বলেছে সব, সে আবার কিছু কিছু রাখে নাই, সব নিয়ে দিয়ে দিয়েছে, সবাই আখের গুছিয়ে পড়েছে। জামাত অভিযোগ করতেছে। তাহলে এই সরকারের প্রতি আস্থাটা কার আছে? আমার পার্সোনালি নাই, নাগরিকদের মধ্যে অনেকে থাকতে পারে, আমার নাই। আমি মনে করি এই সরকার নিরপেক্ষ নয়। আমি মনে করি এই সরকার একটা নির্দলীয় চরিত্র সে করছে, হারিয়ে ফেলেছে। এই সরকারের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করাই সম্ভব না, এটা আমি মনে করি। এবং 3 দলই কিন্তু কখনো কখনো এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। তাহলে যে সরকারের উপর মানে আস্থা নাই, যে সরকারের নির্দলীয় কোনো চরিত্র নাই, সেই সরকার ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন করবে এটা আমার এখন পর্যন্ত মনে হচ্ছে না। এরপর আবার কোনো বলা যায় না, দৈব বলে যদি কোনো বিশেষ কোনো যোগ্যতা অর্জন করে, এতে কিছু বলা যায় না, দেশে অনেক কিছু সম্ভব। একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের তো আইন শৃঙ্খলা বাহিনী যে কাঠামো, অনেকে বলছে তাদের মনোবল এখনও নাকি ফিরে আসেনি। তো সামনে তো মেঘা একটি ইভেন্ট নির্বাচন, তো এক্ষেত্রে আমরা দেখেছি যে গত 8 মাসে 2600-র বেশি মার্ডার হয়েছে। তো এমন পরিস্থিতিতে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারবেন তো সরকার? দেখেন আপনি যে বলেন না যে আইন শৃঙ্খলা বাহিনী মনোবল ফিরে আসে নাই, বলছেন না একটা কথা, মনোবল ফিরা আনানোর জন্য তার মানে প্রথমত হলো মনোবল নাই, মনোবল ভেঙে গেছিল কোনো একটা ঘটনা। তো এই মনোবলটা ফিরে আনার জন্য এই সরকার একটা উদ্যোগ নিছে। বলেন তো আপনি কোন উদ্যোগটা নিছে? একটা উদ্যোগ নিছে। মাঝখান থেকে গভর্নমেন্টের পক্ষে বলা হয়েছে যে আন্দোলনের সময় যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না। কেন বিচার হবে না? যে পুলিশটা মারা গেছে তার ফ্যামিলি নাই, তার বউ বাচ্চা নাই, ওই বউ বিধবা হয় নাই, ওই বাচ্চা এতিম হয় নাই, ওর প্রতি রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। বিচার হওয়া মানে কি দেখা যে তার মৃত্যুটা যথাযথ, তার মৃত্যুটা প্রয়োজনীয় ছিল কিনা, অথবা তার মৃত্যুটা অন্যভাবে হয়েছে কিনা, এটা বিচার করতে প্রবলেমটা কি? বিচারই আমি করবো না। কেন করবেন না বিচার? কেন করবেন না? থানা লুট হয়েছে, থানা লুট হওয়াটা কি আন্দোলনের জন্য খুব অপরিহার্য ছিল নাকি? আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতকারী থানা লুট করছে, জেলখানা ভেঙে জঙ্গিরা পালাইছে, অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্রগুলো নির্বাচনে প্রয়োজন ছিল, ব্যবহার হবে কিনা? প্রয়োজনে থাকতেও পারে, হতেও পারে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু প্রয়োজন হলে আমার কোনো আপত্তি নাই। প্রয়োজন হলে খুব ভালো কথা, তাহলে তাদেরকে পুরস্কৃত করেন। যদি থানা লুট হওয়াটা প্রয়োজনীয় কাজ হয় আন্দোলনের জন্য, বিপ্লবের জন্য, তাহলে তাদেরকে পুরস্কার দেন। আপনি পুরস্কারও দিবেন না, তিরস্কারও করবেন না, আর বলবেন আহারে আমার পুলিশের কেন মনোবল ফিরে আসে না। মনোবলকে আসমান নির্বাচন ফিরে আসবো, ওই নাজি নেবো? আপনি কিছু করবেন না রে ভাই। তো এখন হলো কি, আমি তো মনে করি এই সরকার ইন্টেনশনালি মনোবল ফিরে আনতে চায় না। তাদের মূল লক্ষ্যটাই হলো নির্বাচনে একটা আওলা বাজুক। যত আওলা বাজবে, যেটা প্রমাণ আছে না যে ওলট পালট করে যে লুটে পুটে খাই, তাদের তো ওই মতলব দিয়ে তারা তো কাজ করতেছে ভাই। মানে নির্বাচনে আল্লাহ লাগার, আপনি যেটা বলছিলেন যে শব্দ, ওই নির্বাচনে এই প্যাচ লাগলে সরকারের লাভটা কি? আরো বেশি দিন থাকবে, আরো বেশি দিন থাকার জন্য। একদিন থাকলে তো অনেক লাভ। একদিন তোমাকে 3টা ফাইল সাইন করবে, ফাইলে সিগনেচার করলে তো অনেক কিছু হয়ে যায়। কিন্তু তারা তো বলছে যে কোনো শক্তি নাই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর। এটা উনি বলছেন গতকালকে বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হয়তো এর মাধ্যমে আমি যদি বলি এর মাধ্যমে উনি কোন শক্তিকে আহ্বান করছেন যে তোমরা আসো না কেন। শুনেন আমি বলি, জানতে পারি যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আহ্বান করা হচ্ছে। কালকে যে মিটিংটা হচ্ছে জরুরি মিটিংয়ে কি হয়েছে আমি যাই না। আমি আগে বলছিলাম জরুরি বলতে কিছু নাই, উদয় একটা মিটিং ডাকে, চা নাস্তা খায়, তারপর সবাই চলে আসে। এখানে এই জরুরি মিটিং থেকে কোনো আউটকাম নাই। এই যে শুক্রবার দিন সাইন হবে এটা সবাই জানতো, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা সবাই জানতো। উনি মিষ্টি মিষ্টি আলাপ করার জন্য সবাইকে ডাকছেন। আচ্ছা ডাকছেন, সমস্যা নেই, এটা দরকার আছে। একটা লাভ হয়েছে। লাভটা কি হয়েছে? পলিটিক্যাল লিডাররা তাদের বক্তব্যগুলি প্রকাশ করতে পারছে, এবং সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব যে বক্তব্য রাখছে, এই বক্তব্যটা একটু মন দিয়ে পড়েন,
সব কিছু বুঝে যাবেন। উনি কিন্তু একটা কথা বলছেন, প্রতিরক্ষা বাহিনীগুলির সঙ্গে সরকারের সরকারের যাতে সুসম্পর্কটা বিরোধ বলছেন। না হয় এরকম, এটা মানে উনি বললেন কেন এই সময় এসে? এটা হ্যাঁ, এটা আমিও আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তিনি এমন মন্তব্য কেন করলেন বা সরকারের কাছে এই এটাই তো কথা, উনি কেন বললেন? তাহলে এরকম কিছু ঘটছে, কেন ঘটছে, কি ঘটছে? একটু চোখ কান খোলা রাখেন, তাকান ডাইনে বায়ে, কি ঘটছে? কিছু ঘটছে, যে এটা ঘটাইছে কে? ওই তাজুল ইসলাম হ্যান করবো ত্যান করবো আইন দেখাইতেছে। ওই সবসময় আইন দেখালে হয় না, তার অন্য মতলব আছে আমি মনে করি। তো এইগুলি ঠিক না তো। আবার ধরুন উনি আরেকটা কথা বলছেন যে আপনাকে আমরা শর্তহীন সমর্থন দেব না। পড়ে দেখেন কি লেখছে, আপনাকে যে সমর্থনটা আমরা দিচ্ছি তারও একটা শর্ত আছে। কাজে কি শর্ত সেটাও তাকে বুঝতে হবে। কালকে লাভের মধ্যে ওইটা হয়েছে যে একটা ভালো একটা ভাষণ পাইছে। ধন্যবাদ।